আমরা ক্লাস শুরু করছি। আমরা শেয়ার স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, রেসপন্স করতে হবে। কোনো প্রবলেম আছে কি তোমাদের মধ্যে? আজকে রেসপন্স না কম ম্যাম। কেন? কম কেন রেসপন্স? মন খারাপ? হ্যাঁ। ম্যাম কথা শোনা যাচ্ছে, মানে মিউট করে রেখেছি, ও আচ্ছা আচ্ছা আউটসাইডের আচ্ছা, আওয়াজগুলো ঠিক শোনা আছে। যায় তো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই একজন শুধু মানে একটু আনসার দিলেই হবে যে এরকম এরকম, তাইলে আমি বুঝতে পারবো যে ক্লাসের কি অবস্থা। আর এই তোমাদের ভিডিও অফ দেখাচ্ছে, ভিডিওটা অন করলে ভালো হয়। বুঝতে পেরেছো? আগেই বলেছি বুঝিয়ে আমি তোমাদেরকে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের আহ, আমি তোমাদেরকে ক্লাসের শুভেচ্ছা জানাই। ঠিক আছে? আহ, তো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং আচ্ছা, আরেকজন আসছে, এডমিট দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা হচ্ছে বিবিএ অনার্স 4th ইয়ার। ঠিক আছে? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তোমাদের সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। আর তোমাদের কোড হচ্ছে 242607। ওকে, তোমরা তো আমার পরিচয় জানোই। তোমাদের সাথে আছে আমি নিগার সুলতানা ম্যাম, হ্যাঁ, লেকচারার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আর তোমাদের পাঠ পরিচিতি যেটা আছে সেটা হচ্ছে তোমরা ব্যবস্থাপনা বিভাগ, অনার্স 4th বর্ষ তোমরা। তো যাই হোক, তোমাদের যে শিল্প সম্পর্ক সাবজেক্ট নিয়েই আমি আলোচনা করছি এতদিন যাবত। তোমাদের সাবজেক্ট কোডও এখানে দেয়া আছে। তোমাদের যে অধ্যায় 7 অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তোমাদের এখানে টাইম ডেট সব দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় দেখো, সেটা হচ্ছে আমরা অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা আমরা পড়ছিলাম। সেখানে তোমার পার্টিসিপেটিভ অর্গানাইজেশন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। যাই হোক, এর তোমার সংজ্ঞা, পূর্ব শর্ত, তারপর বাংলাদেশের প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনাটা কেমন, সেগুলো আমরা আলোচনা করছিলাম। এবং এখানেরই একটা চিত্র এখানে দেখাচ্ছে। যাই হোক, তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার, আচ্ছা যাই হোক, শিল্পী ও গণতন্ত্র এটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু রিভিউ দিচ্ছি যে এই যে তোমার পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, হ্যাঁ, অংশগ্রহণমূলক যে ব্যবস্থাপনা, এটা আশা করি তোমরা এর আগেও তোমরা পড়েছো, বুঝতে পেরেছো যে ডেফিনিশনটা কিরকম। তার মানে কি, এখানে যেটা রিভিউ করে লেখা আছে সেটা হচ্ছে তোমার পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট ইজ অ্যান অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে এটা হচ্ছে এক ধরনের তোমার মতবাদ, যেটা which gives everyone in the organization an opportunity to contribute their skills, knowledge and talent to improve this same organization. তার মানে কি বলছে যে আসলে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনাটা হচ্ছে এমন এক ধরনের মতবাদ, যে মতবাদটা মানে কি উপহার দেয়, প্রত্যেককে একই সেম অর্গানাইজেশনের মধ্যে একটা তোমার অপরচুনিটি আসে, অর্থাৎ সুযোগ আসে। কিসের সুযোগ আসে? তাদের স্কিল ডেভেলপমেন্ট করার একটা সুযোগ আসে, তাদের নলেজ ডেভেলপমেন্ট করার একটা সুযোগ আসে, হ্যাঁ, এবং তারা খুব ট্যালেন্টলি তারা যাতে ইমপ্রুভ করতে পারে তাদের এই স্কিলটা, হ্যাঁ, তাদের যে ভেতরের প্রতিভাগুলো আছে, সেই বিষয়টাই এই মতবাদে আলোচনা করা হয়। অর্থাৎ অংশগ্রহণমূলক ব্যবস্থাপনাটা আসলে এরকমই যে
যেখানে সকলকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে সবার মতামতটা তুলে ধরতে হবে এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং যে কোনো তোমার সিদ্ধান্ত গ্রহণ করার আগে তারা আলাপ আলোচনা করে নিবে, ঠিক আছে? এবং তাদের মতামত গ্রহণ করেই তোমার একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তাতে করে কি হবে, তাদের যে প্রতিভার একটা বিকাশ সেটা যেমন চর্চা হবে, তারপরে তাদের এটাকে কি বলে, জ্ঞানের যে একটা তোমার বিষয় আছে সেটা তোমার বাড়বে, তারপরে জ্ঞানের পরিধিটা বাড়বে, তাদের যে তোমার কি বলে এটাকে, তাদের যে বুদ্ধিমত্তা, হ্যাঁ, সেই জিনিসটাও তোমার বাড়বে। সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাবে যে অর্গানাইজেশনটাই মানে ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা দলীয় একটা বিষয়, যেখানে তোমার কি ব্যক্তির মানসিক সংক্রান্ত যে তোমার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, যা তাকে দলীয় উদ্দেশ্য অর্জনে তোমার অবদান রাখতে সাহায্য করবে এবং দায়িত্ব ভাগাভাগি করে নিতেও কিন্তু সাহায্য করবে। ওকে, যাই হোক, তাহলে আমরা এটা একটু রিভিউ দিলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল তোমার ডেমোক্রেসি, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি আজকে আমরা আলোচনা করব, যেটাকে তোমার এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি, এটাকে বলা হচ্ছে শিল্পীয় গণতন্ত্র, ঠিক আছে? শিল্পীয় গণতন্ত্র বলা হচ্ছে এটাকে। ওকে, তাহলে শিল্পীয় গণতন্ত্রটা আসলে কি? এখানে কিন্তু একটা চিত্রের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করছে যে আসলে শিল্পীয় গণতন্ত্রটা কি, সেটা কেমন হওয়া উচিত, ঠিক আছে? এখন দেখো, শিল্পীয় গণতন্ত্রের যদি আমরা আপাতত তোমার শিল্পীয় গণতন্ত্র সম্পর্কে বলি, তাহলে বলবো যে শিল্পীয় গণতন্ত্র এমন একটি পদ্ধতি, যে পদ্ধতি অনুসরণ করে শিল্প কারখানায় শ্রমিকদের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? মানে একটা শিল্প কারখানা থাকবে, সেখানে যারা শ্রমিকরা কাজ করছে তাদের সম অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, আর সেই কারণেই কি শিল্পীয় গণতন্ত্র পদ্ধতির আবির্ভাব বা এই শিল্পীয় গণতন্ত্র তোমার কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে শ্রমিক শ্রমিক কর্মীদের তোমার মনোবল বৃদ্ধির একটা অনুঘটক কিন্তু তোমার এই শিল্পীয় গণতন্ত্র। তার মানে কি, সাধারণ ভাষায় বলতে পারে যে শিল্প কারখানায় শ্রমিক এবং ব্যবস্থাপনার সামাজিক যে ক্ষমতা বন্টন, হ্যাঁ, শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে যে ক্ষমতার একটা বন্টন, সেই ক্ষমতার বন্টন পদ্ধতিকেই তোমার শিল্পীয় গণতন্ত্র বলা হচ্ছে, ঠিক আছে? এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা তোমার মালিক পক্ষের হাতে কুক্ষিগত না হয়ে কাজে নিযুক্ত সকল কর্মীর মধ্যে বন্টিত হয়, ঠিক আছে? এখন এক্ষেত্রে তোমার শ্রমিকদের নির্বাচিত তোমার ট্রেড ইউনিয়ন নেতা যে থাকে, ব্যবস্থাপকের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে। তার মানে কি, তোমার প্রথমত হচ্ছে তোমার শিল্প কারখানায় মালিক পক্ষ থাকবে, তারপরে তোমার শ্রমিক পক্ষ থাকবে, এবং তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সেখানে একটা পদ্ধতি অনুসরণ করতে হবে এবং তোমার সামাজিক ক্ষমতার যে একটা সুষ্ঠু বন্টন, সেই বন্টনটা নিশ্চিত করতে হবে। তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমার ক্ষমতা কি মালিক পক্ষের হাতে কুক্ষিগত যাতে না থাকে, ঠিক আছে? সেজন্য তোমার নিযুক্ত সকল কর্মীর মধ্যে তোমার সেটাকে সমানভাবে বন্টিত করে দিতে হবে এবং নির্বাচিত শ্রমিকদের যে নির্বাচিত ট্রেড ইউনিয়ন নেতা থাকে, হ্যাঁ, তার সে ব্যবস্থাপকদের সাথে আলোচনা করে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনে কিন্তু সহায়তা করে, ঠিক আছে? তাহলে শিল্পীয় গণতন্ত্রটা আসলে এরকম। এরপরে দেখো, আরো আছে যেটা, যে শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের, হ্যাঁ, শিল্প কারখানায় কর্মরত
যারা শ্রমিকরা থাকে তাদের নির্বাচিত ব্যক্তিবর্গের সহায়তায় কিন্তু কর্মী ব্যবস্থাপনা এবং তোমার শিল্প সম্পর্কিত কার্যাবলী সুষ্ঠুভাবে তোমার সম্পাদনের উপায়কে শিল্পীয় গণতন্ত্র বলা হচ্ছে। তার মানে কি বলতেছে, যে শিল্প কারখানায় যে শ্রমিকরা কর্মরত আছে তাদের দ্বারা নির্বাচিত যে ব্যক্তিবর্গ, হ্যাঁ, সেই ব্যক্তিবর্গের সহায়তায় কর্মী ব্যবস্থাপনা এবং শিল্প সম্পর্কিত যে কার্যাবলীগুলো সেগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের একটা উপায় বা পদ্ধতি হচ্ছে এই শিল্পীয় গণতন্ত্র। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের তোমার একজন জনৈক মনীষী বলেছেন যে শিল্পীয় গণতন্ত্র হচ্ছে শিল্প ক্ষেত্রে সামাজিক ক্ষমতা বন্টনের উৎস, যেটা আমি একটু আগেও আলোচনা করেছি, সামাজিক ক্ষমতা বন্টনের উৎস। শিল্পীয় গণতন্ত্র হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতি অনুসরণ করে শিল্প কারখানায় শ্রমিকদের সম অধিকার প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, এরপরে তোমার যেটা বলতে চাচ্ছে যে তোমার শিল্প কারখানায় কর্মরত শ্রমিক কর্মীদের নিজেদের কার্য পরিবেশ নির্ধারণে ব্যবস্থাপনার অংশকে তোমার শিল্পীয় গণতন্ত্র বলা হয়। ওকে, তাহলে আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো যে তোমার শ্রমিক কর্মীদেরই নিজেদের কার্য পরিবেশ তোমার সুষ্ঠুভাবে সুন্দর একটা কার্য পরিবেশ তৈরি করা, তাদের সম অধিকার প্রতিষ্ঠা করা এবং সামাজিক ক্ষমতার সুষ্ঠু বন্টন, হ্যাঁ, এর যে একটা পদ্ধতি সেটাই আসলে শিল্পীয় গণতন্ত্র। ওকে, তাহলে এখন আমরা চলে যাব পরের টপিকসে, সেটা হচ্ছে তোমার শিল্পীয় গণতন্ত্রের গুরুত্ব। ঠিক আছে, হ্যাঁ, শিল্পীয় গণতন্ত্রের গুরুত্ব, এটা আমরা এখন আলোচনা করব। আসলে গুরুত্বটা কি শিল্পীয় গণতন্ত্রের? এক নাম্বার হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। হ্যাঁ, তোমার শিল্পীয় গণতন্ত্র শ্রমিকদের তোমার উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহযোগিতা করে, কারণ এখন শিল্পীয় গণতন্ত্র যে আলোচনা করলাম এখানে যেটা যেটা আমি বলেছি তাতে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সরি সেই গুরুত্বগুলো কিন্তু সেখানে চলে আসছে। তার মধ্যে কিন্তু এই যে উৎপাদনশীলতা, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে যখন তোমার পারস্পরিক, হ্যাঁ, একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়, একজন আরেকজনকে যখন কনসিডার করতে শিখে এবং তাদের মধ্যে যখন পারস্পরিক একটা সহমর্মিতা তৈরি হয়, তখন কিন্তু অটোমেটিক প্রতিষ্ঠানের প্রতি তারা অনেক বেশি আগ্রহী থাকে, আন্তরিক থাকে, আর তখন কিন্তু আলটিমেটলি তোমার উৎপাদনশীলতা বেড়ে যায়। এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি। হ্যাঁ, শিল্পীয় গণতন্ত্র চর্চা প্রতিষ্ঠানের কিন্তু তোমার কি শ্রমিক এবং ব্যবস্থাপকের যে কাজ সেগুলোর মধ্যে কিন্তু একটা সৃজনশীলতা তৈরি করে এবং বৃদ্ধি করে। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়, সৃজনশীলতাটার চর্চা হয়। ঠিক আছে, শিল্পীয় গণতন্ত্র মানেই হচ্ছে এই চর্চাটা। তারপরে দেখো, উন্নত যোগাযোগ সৃষ্টি। হ্যাঁ, শিল্পীয় গণতন্ত্রের কারণে কিন্তু দেখা যাচ্ছে পারস্পরিক যোগাযোগটা বেড়ে যাচ্ছে, তাদের পারস্পরিক মতামত গুলা তারা প্রকাশ করতে পারছে, তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারছে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা তোমার শ্রমিক মালিকের মধ্যে একটা অভ্যন্তরীণ সুন্দর যোগাযোগ সৃষ্টি হয়, একটা মনোরম পরিবেশ তৈরি হয় কাজের জন্য। আচ্ছা, 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, যেটা একটু আগেও আমরা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আলোচনা করেছি, যে শিল্পীয় গণতন্ত্র শিল্প কারখানায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে তোমার সহায়তা করে। প্রথমত তাদের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, এটাতে যেমন শিল্পীয় গণতন্ত্র কাজ করে, ঠিক তেমনি তারা যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে যায় সার্বিকভাবে, তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু শ্রমিক কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এটা খুবই একটা পজিটিভ দিক একটা প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা, তার মানে কি তখন একটা যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। এরপরে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রেরণা সৃষ্টি। হ্যাঁ, প্রেরণা সৃষ্টি মানে কি উৎসাহ সৃষ্টি কাজের ক্ষেত্রে। তো প্রেরণা সম্পর্কে তো তোমরা জানোই, শিল্প গণতন্ত্র কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক কর্মীরা যারা তাদের কর্মক্ষেত্রে কাজ করছে তারা এই শিল্পীয় গণতন্ত্রের কারণে কিন্তু একটা উৎসাহ পায়, তাদের মনের মধ্যে একটা শান্তি থাকে, আন্তরিকতা থাকে, কাজের প্রতি কিন্তু তারা সন্তুষ্ট থাকে এবং ভবিষ্যতেও কাজ করতে তারা আরো বেশি আগ্রহী হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে শিল্প বিরোধ হ্রাস।
শিল্প বিরোধ হ্রাস বলতে এখানে বোঝাচ্ছে যে শিল্পীয় গণতন্ত্রের ফলে তোমার অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠা পায়। তার মানে কি, তাদের ওই যে বললাম না যে পারস্পরিক একটা সম্পর্ক নির্ধারণে, সম্পর্ক উন্নতির ক্ষেত্রে এই শিল্পীয় গণতন্ত্র তোমার কাজ করে। একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে তোমার শ্রমিক মালিকের মধ্যে একটা শিল্প বিরোধ থাকতেই পারে, এবং সেই শিল্প বিরোধটাকে হ্রাস করার জন্য অবশ্যই কিন্তু তোমার শিল্পীয় গণতন্ত্রের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এরপরে 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন। তার মানে কি, ওই তোমার সিদ্ধান্ত গ্রহণ যেমন সহজ হয়ে যায় শিল্পীয় গণতন্ত্রের কারণে, ঠিক তেমনি তোমার প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত যে সিদ্ধান্তগুলো সেগুলোর সঠিক বাস্তবায়ন করাই কিন্তু তোমার শিল্পীয় গণতন্ত্রের একটা উদ্দেশ্য। তাই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত বাস্তবায়নে তোমার শিল্পীয় গণতন্ত্রের গুরুত্ব তোমার অপরিসীম। কারণ দেখা যায় সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং তারা যখন বিষয়টা সবাই জানে, যখন বুঝে এবং একত্রে মতামত দিয়ে একত্রে এটাকে কি বলে তোমার সবাই একমত হয়ে যখন তারা কাজ করে, তখন কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হয় না, খুব সহজেই তারা সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারে। এরপরে 8 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। হ্যাঁ, শান্তি প্রতিষ্ঠা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন পুরা প্রতিষ্ঠানের তোমার কাজের উপরে, তাদের সম্পর্কের উপরেই কিন্তু নির্ভর করছে একটা প্রতিষ্ঠানের ভেতরের শৃঙ্খলা, শান্তি, এই বিষয়গুলা। ঠিক আছে, কাজে এখানে তোমার শিল্পীয় গণতন্ত্র ছাড়া কিন্তু এটা সম্ভব না। এরপরে 9 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নেতৃত্বের বিকাশ। নেতৃত্বের তোমার বিকাশে কি বলতে চাচ্ছে যে তোমার এখানে তোমার অবশ্যই কি তোমার দেখা যাচ্ছে যারা এখানে নেতৃত্ব দিচ্ছে বা নেতৃত্বের পদে আছে তারা শিল্পীয় গণতন্ত্র এই ধারণাটাকে তারা যেমন সমর্থন করে, যে কারণে তোমার নেতার নেতৃত্বের বিকাশ ঘটে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কি বলা যায় যে আসলে শিল্পীয় গণতন্ত্রের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, এখন দেখো এই শিল্পীয় গণতন্ত্রের যেমন তোমার এটাকে কি বলে যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনি এই আহ, শিল্পীয় গণতন্ত্রের কিন্তু আহ দুই একটা কিন্তু দেখা যাচ্ছে যে কারণে তোমার ক্ষতিকর প্রভাব পড়ে। হ্যাঁ, সেই জিনিসটাও কিন্তু আছে, সেটাও আমরা একটু আলোচনা করব। যেমন ধরো শিল্পীয় গণতন্ত্রের এখানে যে নেগেটিভ সাইড গুলো বলেছে সেটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ তথ্যের যে গোপনীয়তা সেটা নষ্ট করে, এই কারণে নষ্ট হয়। তারপর শিল্প কারখানায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সিদ্ধান্ত গ্রহণে দেখা যায় অনেক বেশি দেরি হয়ে যায়। হ্যাঁ, এক একজন এক এক কথা বলে, যে কারণে পরে কি সিদ্ধান্ত গ্রহণটা দেরি হয়ে যায়। এরপরে তোমার সাধারণ সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি সময় লেগে যায়। তারপরে তোমার শ্রমিক সংঘের যে একটা আধিপত্য সেটা অনেক প্রবল ভাবে তোমার বৃদ্ধি পায়, এবং ট্রেড ইউনিয়নের হস্তক্ষেপ সেখানে কিন্তু অযাচিত ভাবেই তোমার বেড়ে যায়। এরপরে তোমার শিল্পক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে কিন্তু উৎপাদন খরচও তোমার অনেক বেশি বেড়ে যায়। উৎপাদন খরচ যদি বেশি বেড়ে যায় সেই তুলনায় তোমার প্রফিটটা যদি অত বেশি না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের অবস্থান খারাপ হয়ে যায়। ঠিক আছে, তারপরে তোমার শিল্পীয় গণতন্ত্র কখনো কখনো তোমার প্রতিষ্ঠানে সমন্বয়হীনতা কিন্তু তৈরি করে। ঠিক আছে, সমন্বয় মানে সমন্বয়টা থাকে না তাদের মধ্যে। শিল্পীয় গণতন্ত্রের তোমার ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে কার্য ব্যবস্থাপনায় নানান ধরনের বাধা সৃষ্টি করছে। অর্থাৎ কি, মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় সেখানে। দেখা যাচ্ছে যে অতিরিক্ত যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় সবকিছুতে, তখন কিন্তু তারা এক ধরনের আধিপত্য সৃষ্টি করে, যেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। যাই হোক, এই এই ধরনের কিছু কিছু নেগেটিভ সাইড আছে। আর তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার শিল্পীয় গণতন্ত্রটা কিন্তু দেখা যাচ্ছে যে তোমার অতটা বেশি বিকাশ লাভ করে নাই, এটা তোমরা জানো, এটা আমরাও দেখি। যেমন তোমার আমাদের দেশে কি আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, যেমন তোমার রাজনৈতিক অস্থিরতা আছে, তারপরে তোমার সরকারি হস্তক্ষেপ সেটা তো আছেই, তারপরে অদক্ষ শ্রমিকের আধিক্য। হ্যাঁ, অনেক শ্রমিক আছে দক্ষতা নেই তাদের কাজের। তারপরে তোমার অশিক্ষিত শ্রমিকের আধিক্য, যারা লেখাপড়া জানে না
এই ধরনের শ্রমিক দেখা যাচ্ছে অনেক কাজ করে। ঠিক আছে, তারপরে তোমার আমাদের যে দুর্বল শিল্পনীতি, আমাদের শিল্পনীতি গুলো সেগুলো যেমন তোমার দেখা যাচ্ছে যে সংস্কারের অভাব আছে, আর শিল্পনীতির এটাকে কি বলে তোমার যে প্রয়োগটা সেটাতেও সমস্যা আছে। এরপরে তোমার শ্রমিক না সরি, এরপরে যেটা আছে নেতার দুর্নীতি। হ্যাঁ, নেতার দুর্নীতি এটা দেখা আমাদের প্রায়ই আমরা দেখি এই জিনিসটা, যে কারণে কিন্তু প্রতিষ্ঠান পিছিয়ে যায়। তারপরে ব্যবস্থাপনার অদক্ষতা, এটাও তো এর আগেও বিভিন্ন ইয়েতে এই জিনিসটা আমি আলোচনা করেছি, যে ব্যবস্থাপনায় যদি দক্ষতা না থাকে এবং অভিজ্ঞতা এবং এটা কি কি বলে যথাযথ নির্দেশনার অভাব, হ্যাঁ সবকিছু মিলিয়ে যদি অদক্ষতা। ম্যাম বলো। ম্যাম আপনি এটা কোন প্রশ্ন পড়াচ্ছেন? এখানে তো দেখি গুরুত্ব দেওয়া আছে, আপনি যে পয়েন্ট গুলো বলতেছেন হ্যাঁ হ্যাঁ, এখানে তো স্ক্রিনে নাম হ্যাঁ লেখা। শিল্পীয় গণতন্ত্রের গুরুত্বটাই আমরা আলোচনা করছি, কিন্তু তার পাশাপাশি শিল্পীয় গণতন্ত্রের যে কিছু নেগেটিভ সাইড সেটা তো আমি বলেইছি তোমাদেরকে, তাই না? সেটাই আমি আলোচনা করছি। ঠিক আছে, এবং শেষে এটাও বলি যে আমাদের বাংলাদেশে আসলে তোমার এই যে এটা বলছি আমি নিজে থেকে, এখন যেটা বলছি তোমার ওইটা স্পেসিফিক করে এখানে দেয়া নাই, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য বিষয়টা তোমাদেরকে বলছি যে আমাদের দেশে আসলে শিল্পীয় গণতন্ত্রের আসলে অবস্থাটা কেমন, এবং আমাদের দেশের যে দুর্বল দিকগুলো আছে, হ্যাঁ যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই কারণে দেখা যাচ্ছে যে শিল্পীয় গণতন্ত্রের গুরুত্বটা যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তা সত্ত্বেও দেখা যাচ্ছে কোনো ফলপ্রসূ ফল আমরা পাচ্ছি না, কারণ এই দুর্বলতার দিকগুলোর কারণে। বুঝতে পারছো তুমি কথা? জি ম্যাম। ওকে, যেটা আমরা বলছিলাম যে আর আমাদের কিন্তু প্রেষণারও অভাব আছে। ঠিক আছে, প্রেষণার অভাবের কারণেই কিন্তু তোমার মূলত এই সমস্যাটা হয়, যে কারণে মানে কি একটা টপিক্স এর সাথে আরেকটা তোমার টপিক্স এর কিন্তু সম্পর্ক আছে। তারপরে তোমার প্রতিকূল কার্য পরিবেশের কারণেও কিন্তু দেখা যাচ্ছে শিল্পীয় গণতন্ত্রের যে গুরুত্বটা সেটা তোমার দেখা যাচ্ছে অতটা বেশি ফলপ্রসূ হয় না। তারপরে তোমার প্রশিক্ষণের অভাব তো আছেই। হ্যাঁ, যথাযথ প্রশিক্ষণ যেভাবে দরকার সেভাবে কিন্তু প্রশিক্ষণটা দেয়া হয় না, যে কারণে দেখা যাচ্ছে শিল্পীয় যে গণতন্ত্রের যে গুরুত্বটা সেটা অত বেশি বোঝা যায় না। যাই হোক, ওকে, তাহলে আমরা মোটামুটি শিল্পীয় গণতন্ত্রটা তোমার বোঝাতে গিয়ে মোটামুটি অনেকগুলো বিষয় যে প্রাসঙ্গিক সেগুলো আমরা আলোচনা করলাম। ওকে, এরপরে তোমার এই যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা ওটাও আমরা একটু আলোচনা করলাম, এবং শিল্পীয় গণতন্ত্র কাকে বলে সেটাও আমরা আলোচনা করলাম। আচ্ছা, যাই হোক, এখন আচ্ছা সবাই দেখি এখন ভিডিওটা অন করো তো আস্তে আস্তে। হ্যালো স্টুডেন্টরা, তোমরা, হ্যালো, জি ম্যাম বলেন। তোমরা এখন আচ্ছা যাই হোক, আমার এখানে দেখা যায় নোটিশ চলে আসছে সময় শেষ। তোমরা ভিডিওটা অন করো আর আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। আচ্ছা তোমরা সবাই নামের পাশে রোল লিখেছো, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখা যায় ভালো, এটা আসলে ধন্যবাদ সবাইকে যে নামের পাশে সবারই রোল লেখা আছে, ভালো এটা। আচ্ছা যাই হোক, দেখো শেষে যেটা বলছি, শেষ সময়ে সেটা হচ্ছে আমি আজকে যে টপিকস গুলা পড়াইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলা বাসায় গিয়ে তোমরা কমপ্লিট করবা। আর এর আগে এ পর্যন্ত তোমাদের 2টা পরীক্ষা আমি নিয়েছি, এরপরে তাছাড়া একটা অ্যাসাইনমেন্টও তোমাদেরকে আমি দিয়েছি। আশা করি তোমরা এটাও কমপ্লিট করে ফেলবা। মনে হয় কারো ডিসকানেক্ট হয়ে গেছিল, সেজন্য আবার আসছে কোন স্টুডেন্টের। যাই হোক, আর এর আগে ক্লাসের শুরুতে যে নির্দেশনাগুলো দিয়েছি সেই অনুযায়ী তোমরা আশা করি কাজ করবা সবাই। ওকে তাহলে, এবং আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে আর মনে হয় আমরা শেষ করে ফেলবো নেক্সট ইয়ারতে। যাই হোক, তোমরা তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ সুস্থ থাকো। আর যদি তোমাদের যে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি সলভ করার চেষ্টা করব অবশ্যই। আজকে তাহলে এই পর্যন্তই, হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম।